জেনেভায় তেহরান ওয়াশিংটন তৃতীয় দফার বৈঠক আজ। সংলাপের আগে তেলবাহী জাহাজ ও প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা। হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। ইসরায়েল সফরে ভারতের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দেয়া ভাষণে 2023 সালের হামাসের হামলার তীব্র নিন্দা। গাজা ইস্যুতে নিশ্চুপ মোদিকে প্রকৃত বন্ধু আখ্যা নেতানিয়াহুর। কিউবার জলসীমায় কোস্টগার্ডের হামলায় 4 জন নিহত, আহত 6। যুক্তরাষ্ট্রের নিবন্ধিত স্পিডবোট থেকে ছোড়া হয় গুলি, দাবি হাভানার। তদন্তের ঘোষণা ওয়াশিংটনের। এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত 18, আহত 14। জীবন বাঁচাতে গ্রাম ছেড়েছেন বাসিন্দারা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শেহসিল। আজ জেনেভায় পরমাণু ইস্যুতে তৃতীয় দফার বৈঠকে বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। সংলাপের আগে বুধবার ইরানের 12টি তেলবাহী জাহাজ এবং কয়েকটি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। ইরানের পার্লামেন্ট স্পিকার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ধরনের প্রতারণা বা মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে আক্রমণ চালানো হলে ইরান তার কঠোর জবাব দেবে। দুই দেশের মধ্যকার অনিশ্চয়তা যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছে IAEA। ইরানকে পরমাণু ইস্যুতে চুক্তি করাতে চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। গ্রিসের ক্রিট দ্বীপে অবস্থান করছে বিশ্বের বৃহত্তম রণতরী USS জেরাল্ড আর ফোর্ড। এছাড়া সমুদ্রে ছড়িয়ে পড়েছে মার্কিন পঞ্চম নৌবহরের জাহাজ। ট্রাম্প প্রশাসনের এই বিশাল সামরিক উপস্থিতি তেহরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। সামরিক চাপের মধ্যেই বৃহস্পতিবার জেনেভায় বৈঠকে বসছে ইরান যুক্তরাষ্ট্র। তবে বৈঠকের আগে তেহরানকে অর্থনৈতিকভাবে আরও বেকায়দায় ফেলতে চায় ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় বুধবার দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এবার লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের 12টি তেলবাহী জাহাজ এবং বেশ কিছু আন্তর্জাতিক কোম্পানিকে, যারা তেহরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে অর্থায়ন করছে বলে অভিযোগ মার্কিন প্রশাসনের। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সাফ জানিয়েছেন, ট্রাম্পের নেতৃত্বে এই সর্বোচ্চ চাপ ক্যাম্পেইন ইরানকে পরমাণু অস্ত্র ও সন্ত্রাসবাদে অর্থায়ন থেকে বিরত রাখতেই পরিচালিত হচ্ছে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ধরনের প্রতারণা বা মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে আক্রমণ চালানো হলে ইরান তার কঠোর জবাব দেবে। তিনি স্পষ্ট করে বলেন, তেহরান সম্মানজনক কূটনীতির পথে হাঁটতে রাজি, কিন্তু যুক্তরাষ্ট্র যদি আলোচনার টেবিলে বসে আঘাত করতে চায় তবে তাদেরকে ইরানের প্রতিরক্ষা বাহিনীর শক্তিশালী জবাবের মুখোমুখি পড়তে হবে। এত উত্তেজনার মাঝেও সমঝোতার আশা ছাড়েননি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির নির্দেশনায় তারা বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চান এবং জেনেভা আলোচনায় একটি অনুকূল ফলাফলের অপেক্ষায় আছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি। তিনি বলেন, ইরানের কাছে এখন পরমাণু অস্ত্র না থাকলেও মজুদ থাকা উপাদানগুলো যে কোনো সময় অস্ত্র তৈরিতে ব্যবহার হতে পারে। এই অনিশ্চয়তা যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেন তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইসরায়েলের পার্লামেন্টে দেয়া ভাষণে 2023 সালের হামাসের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় 70,000-এর বেশি ফিলিস্তিনির প্রাণহানি নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি তিনি। উল্টো ইসরায়েলের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হয়ে তেল আবিবের সঙ্গে সামরিক ও কৌশলগত বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন মোদী। ঘোষণা দিয়েছেন দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে থাকার। মোদীর এমন অবস্থানকে প্রকৃত বন্ধুত্ব বলে সাধুবাদ জানিয়েছেন নেতানিয়াহু। স্থানীয় সময় বুধবার রাষ্ট্রীয় সফরে ইসরায়েল পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের পর লাল গালিচা সংবর্ধনা আর উষ্ণ আলিঙ্গনে তাকে বরণ করে নেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বিমানবন্দরে মোদীকে দেয়া হয় গার্ড অফ অনার। পরে সেখান থেকে দুই নেতা যান জেরুজালেমে। নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন নরেন্দ্র মোদী। দুই নেতার বৈঠকে উঠে আসে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বৃদ্ধির নানা দিক।
নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দিতে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজ ভাষণে 2023 সালের 7 অক্টোবরের হামাসের হামলার শিকার পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। তবে ভারতের প্রধানমন্ত্রী দীর্ঘ ভাষণের কোথাও গাজায় নিহত হাজার হাজার শিশু ও নিরপরাধ মানুষের কথা একবারও উল্লেখ করেননি। ভারতের জনগণের গভীর সমবেদনা প্রতিটি হারানো প্রাণের জন্য এবং সেই প্রতিটি পরিবারের জন্য যাদের পৃথিবী 7 অক্টোবরের হামাসের বর্বর সন্ত্রাসী হামলায় তছনছ হয়ে গেছে। আমরা আপনাদের ব্যথা অনুভব করি, আমরা আপনাদের শোকের অংশীদার। এই মুহূর্তে এবং পরবর্তী সময়েও ভারত দৃঢ় প্রত্যয়ের সাথে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। নেসেটে ভাষণ শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসরায়েলি পার্লামেন্টের সর্বোচ্চ সম্মাননা স্পিকার অব দ্য নেসেট মেডেলে ভূষিত করা হয়। মোদী বিশ্বের প্রথম নেতা যিনি এই সম্মাননা পেলেন। ইসরায়েলের প্রতি মোদীর এমন অবস্থানকে নেতানিয়াহু প্রকৃত বন্ধুত্ব বলে সাধুবাদ জানিয়েছেন। নিজ ভাষণে তিনি বলেন, ভারত কোনো অজুহাত না দিয়েই ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। 9 বছর পর আবারও ইসরায়েল সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই সফর জন্ম দিয়েছে নানা সমালোচনার। প্রশ্নের মুখে পড়েছে নয়াদিল্লির ঔপনিবেশিক পররাষ্ট্রনীতিও। দেশের প্রধানমন্ত্রীর এমন ইসরায়েল প্রীতি নিয়ে ক্ষুব্ধ ভারতের বিভিন্ন সংগঠন ও বিরোধী রাজনৈতিক দলগুলো। ফিলিস্তিনের গাজায় নৃশংস হত্যাযজ্ঞ চালানো ইসরায়েল থেকে যখন মুখ ফিরিয়ে নিচ্ছে বিশ্ব, ঠিক তখনই দেশটিতে সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 দিনের এই সফরের লক্ষ্য কৌশলগত, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা। তবে সফরটি এমন এক সময় হচ্ছে যখন ভারত সম্প্রতি পশ্চিম তীরে ইসরায়েলের সম্প্রসারণ নীতির নিন্দা জানিয়ে শতাধিক দেশের সঙ্গে একটি বিবৃতিতেও সই করেছে। সবশেষ 2017 সালে দেশটিতে সফর করেন মোদী। আবারও তার সফর জন্ম দিয়েছে নানা সমালোচনার। প্রশ্নের মুখে পড়েছে নয়াদিল্লির ঔপনিবেশিক পররাষ্ট্রনীতিও। প্রধানমন্ত্রীর এমন ইসরায়েল প্রীতি নিয়ে ক্ষুব্ধ ভারতের নাগরিক সমাজের একাংশ, বিভিন্ন সংগঠন ও বিরোধী রাজনৈতিক দলগুলো। ইসরায়েলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে 2 দেশের আলোচনা চলমান রয়েছে। এছাড়া গত বছর দেশ দুটি নতুন দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি সই করেছে। এমনকি মুক্ত বাণিজ্য চুক্তি FTA নিয়েও আলোচনা চলছে। ইসরায়েল চায় ভারতীয় অবকাঠামো কোম্পানিগুলো তাদের দেশে বিনিয়োগ করুক। একই সঙ্গে বিদ্যমান নিরাপত্তা চুক্তি হালনাগাদ করার পরিকল্পনাও রয়েছে। মোদী সরকারের সময় থেকে ভারত ইসরায়েলি অস্ত্রের অন্যতম বড় ক্রেতা। 2024 সালে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় ভারতীয় কোম্পানিগুলোর অস্ত্র সরবরাহ নিয়েও বিতর্ক তৈরি হয়। বিশ্লেষকদের মতে মোদীর বিজেপি সরকার ভারতের হিন্দু জাতীয়তাবাদী পরিচয়কে জোরালো করে ইসরায়েলের ইহুদি রাষ্ট্র ধারণার সঙ্গে আদর্শগত মিল খুঁজে পায়। নাদিম মারজান, সময় সংবাদ। ধ্বংসস্তূপের ভেতরেও গাজায় নিভে যায়নি রমজানের আলো। উপত্যকাটির দক্ষিণাঞ্চলের খান ইউনিসে শত শত এতিম শিশুকে নিয়ে আয়োজিত হলো এক ভিন্ন ধর্মী ইফতার। এদিকে আল শাতি শরণার্থী শিবিরে ইট পাথরের স্তূপের মধ্যেই পরিবার পরিজন নিয়ে ইফতার করাচ্ছেন হার না মানা গাজাবাসীরা। এমন আয়োজন যেন বিশ্ব জুড়ে পৌঁছে দিচ্ছে সংহতির এক নিঃশব্দ বার্তা। সূর্যাস্তের ঠিক আগে আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করছে শিশুরা। একসময় রোজা রাখলে বাবা মা উদ্গ্রীব হয়ে থাকতো তাদের ইফতারে কি খাওয়াবে তা নিয়ে। তবে ইসরায়েলি আগ্রাসনে বাবা মা হারানো এতিম এই শিশুদের কাছে এখন সেগুলো কেবলই স্মৃতি। দক্ষিণ গাজার খান ইউনিসে অস্থায়ী তাঁবু শিবিরের ফাঁকা জায়গায় সারিবদ্ধ হয়ে বসে পড়ে শত শত ফিলিস্তিনি এতিম শিশু। তাদের জন্য আয়োজন করা হয় বিশেষ ইফতার। খেজুর, গরম খাবার আর মিষ্টি দিয়ে রোজা ভাঙার সেই মুহূর্তে ক্লান্ত মুখে ফুটে ওঠে সামান্য হাসি, যেন যুদ্ধের অন্ধকারে এক চিলতে আলো। أنا فقدت والدي بهذا الحرب بقصف. أنا اليوم في مخيم أيتام، ما كنتش أتوقع ولا يوم في حياتي إنه أنا أصير يتيمة وأقعد مع سفرة مع الأيتام. ইফতারের পর পরিবেশিত হয় ঐতিহ্যবাহী ইসলামী সঙ্গীত। শিশুদের কেউ হাততালি দেয়, কেউ চুপচাপ তাকিয়ে থাকে আকাশের দিকে। আয়োজকদের ভাষায় এটি শুধু ইফতারের আয়োজন নয়, বরং মানসিক সান্ত্বনা, সহমর্মিতা আর ঐক্যবদ্ধ থাকার বার্তা। বারবার বাস্তুচ্যুত হয়ে তাঁবু বা বিধ্বস্ত ভবনে আশ্রয় নেয়া এই শিশুদের জন্য এমন আয়োজন কিছুটা স্বাভাবিকতার অনুভূতি ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা করেন আয়োজকরা।
এদিকে গাজা সিটির পশ্চিমে আল শাতি শরণার্থী শিবিরে ধ্বংসস্তূপের মাঝে ইফতার করছেন বাসিন্দারা। গত অক্টোবরে যুদ্ধবিরতির পর এটিই তাদের প্রথম রমজান। ভাঙা দেয়াল, ছিন্ন বিচ্ছিন্ন বাড়ির পাশে বসে চলছে ইফতার, কিন্তু বিশ্বাস আর ধৈর্য আঁকড়ে ধরে তারা অপেক্ষা করছে এক শান্ত সকালের। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। কিউবার জলসীমায় উপকূলরক্ষীদের গুলিতে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 6 জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, যুক্তরাষ্ট্রের নিবন্ধিত একটি স্পিড বোটে থাকা ওই ব্যক্তিরা কোস্টগার্ডদের নৌযানে গুলি ছুটছিল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, মার্কিন কর্মকর্তারা এই বিষয়ে তদন্ত করবেন। স্থানীয় সময় বুধবার সকালে কিউবার উত্তর উপকূলের ভিলা ক্লারা প্রদেশের কায়ো ফালকোনেসের কাছে সন্দেহজনক গতিবিধি ধরা পড়ে ফ্লোরিডা নিবন্ধিত একটি স্পিডবোটের। কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, উপকূলরক্ষীরা পরিচয় জানতে এগোতেই স্পিডবোট থেকে গুলি চালানো হয়। পাল্টা গুলিতে স্পিডবোটে থাকা 4 জন নিহত এবং 6 জন আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানানো হয়। হাভানার দাবি, গোলাগুলিতে কিউবার সীমান্তরক্ষী নৌযানের কমান্ডারও আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবার নাগরিক। কিউবা বলছে, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে। বেশিরভাগই অপরাধমূলক ও সহিংস কার্যকলাপের সঙ্গে জড়িত বলেও জানানো হয়। তাদের রাষ্ট্রীয় গণমাধ্যমের সংবাদে জানানো হয়, স্পিডবোটের আরোহীরা সন্ত্রাসী কার্যক্রম চালানোর উদ্দেশ্যে কিউবায় যাচ্ছিলেন। স্পিডবোট থেকে রাইফেল, বিস্ফোরক ডিভাইস, বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়েছে। মার্কিন নীতি নির্ধারকরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। অনেকেই হতাহতদের আসল পরিচয় খুঁজে বের করার আহ্বান জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, মার্কিন সরকারের সঙ্গে এই অভিযানের সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজস্বভাবে যাচাই করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। এই মুহূর্তে আমাদের কাছে যেসব তথ্য আছে তারা বেশিরভাগই কিউবা কর্তৃপক্ষ সরবরাহ করেছে। আমি হাভানায় আমাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। স্পিডবোটে কারা ছিল, তারা আদৌ মার্কিন নাগরিক কিনা এ বিষয়ে আরো তথ্য জোগাড় করার চেষ্টা চালাচ্ছে। দ্রুত এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে হোয়াইট হাউস। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বিশ্ব বাণিজ্যে অস্থিরতার মাঝে বেজিংয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় বার্লিন। সেই সঙ্গে জার্মান চ্যান্সেলরের বৈঠক। শতাধিক এয়ারবাস কেনার ঘোষণা চীনের। মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 18 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 14 জন। নিহতদের মধ্যে নারী ও 4 শিশু রয়েছে। বিমান হামলার পর কয়েকটি বাড়ি আগুনে পুড়ে গেছে। আকস্মিক হামলা থেকে বাঁচতে গ্রাম ছেড়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামটি রাখাইন রাজ্যের রাজধানী থেকে প্রায় 33 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। 2024 সালের মার্চ মাস থেকে এই এলাকা নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে রয়েছে মিয়ানমার। সম্প্রতি দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। বিশ্বজুড়ে বাণিজ্যিক অস্থিরতার মাঝে নতুন সমীকরণের সন্ধানে চীন সফর করছেন জার্মান চ্যান্সেলর। বুধবার প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। বৈঠকের পরে জার্মান চ্যান্সেলর জানান, ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে 120টি বিমান কিনবে চীন। এছাড়া জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার মতো স্পর্শকাতর ইস্যুতেও দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক নীতি যখন বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি করেছে, ঠিক তখনই চীন সফরে গেলেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্শ। বুধবার স্থানীয় সময় সকালে চীনের রাজধানী বেইজিং পৌঁছান তিনি। সফরের শুরুতেই চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মের্শ। এরপর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেন জার্মান চ্যান্সেলর। সেখানেই আসে সফরের সবচেয়ে বড় ঘোষণা। বৈঠক শেষে মের্শ জানান, ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে 120টি বিমান কিনবে চীন। বলেন, এমন সফর কতটা ফলপ্রসূ হতে পারে এই চুক্তিই তার প্রমাণ। এছাড়া জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার মতো স্পর্শকাতর ইস্যুতেও দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়েছে।
বৈঠকে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অস্বস্তিকর বিষয়গুলো এড়িয়ে যাননি মের্শ। গত বছর চীনের সাথে জার্মানির যে বিশাল বাণিজ্য ঘাটতি ছিল তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। জার্মান চ্যান্সেলর সরাসরি জানিয়েছেন, বাজার ব্যবস্থায় সমতা ফেরাতে বেজিংকে আরও স্বচ্ছ হতে হবে। জবাবে শি জিনপিংও দুই দেশের মধ্যে কৌশলগত বিশ্বাস ও খোলাখুলি আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের আশ্বাস দেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্টেট অফ ইউনিয়ন ভাষণে ট্রাম্প বলেন, অবৈধ বিদেশিদের নয়, যুক্তরাষ্ট্র তার দেশের নাগরিকদেরই সুরক্ষা দেবে। ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে অভিযোগ করে কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্প বলেন, সীমান্ত নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সহ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনই তার লক্ষ্য। এদিকে ট্রাম্পের ভাষণে বাধা দেওয়ার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টেট অব ইউনিয়ন ভাষণ। রেকর্ড 1 ঘন্টা 40 মিনিট দীর্ঘ এ ভাষণের শুরুতে ট্রাম্প মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। বলেন, ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি, স্বাস্থ্য ও অভিবাসন খাতে দুর্গতি, অরক্ষিত সীমান্ত সহ অশান্ত বিশ্ব পরিস্থিতির মধ্যে দ্বিতীয় মেয়াদে তিনি সরকার গঠন করেছিলেন। কিন্তু তার নেতৃত্বে ডেমোক্র্যাটদের হাতে ধ্বংসপ্রাপ্ত যুক্তরাষ্ট্র 1 বছরের মধ্যেই মাথা উঁচু করে দাঁড়িয়েছে। গেল বছর জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প কংগ্রেসে যে ভাষণটি দিয়েছিলেন সেটি বার্ষিক ভাষণ হলেও এবারই প্রথম তিনি স্টেট অফ ইউনিয়ন ভাষণ দিলেন। ট্রাম্প বলেন, রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন স্থানে ন্যাশনাল গার্ড মোতায়েনের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ প্রবণতা কমেছে। ক্ষমতা গ্রহণের প্রথম 10 মাসে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইরান, ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা সহ 8টি যুদ্ধ বন্ধের দাবি করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কিংবা মেক্সিকোর মাদক সম্রাট যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর কেউ ছাড় পাবে না। ভাষণে অভিবাসন প্রত্যাশীদের কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, কোনো অবৈধ বিদেশিদের নয়, তার সরকারের উচিত নিরাপত্তা ও উন্নয়ন সাধনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কথাই প্রথম চিন্তা করা। ইতোমধ্যে কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হওয়া আমেরিকা সুরক্ষা আইনটি উচ্চকক্ষে পাশ করাতে সিনেটরদের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প। অভিবাসন ইস্যুতে ডেমোক্র্যাটদের কড়া সমালোচনা করেন ট্রাম্প। এ সময় ট্রাম্পের বক্তৃতায় বাধা দেওয়ার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সফটওয়্যার প্রকৌশলী আলিয়া রহমানকে গ্রেফতার করে ক্যাপিটল হিল পুলিশ। দক্ষিণ মিনিয়াপলিসের বাসিন্দা আলিয়া কংগ্রেস ওমেন ইলহানের অতিথি হিসেবে চেম্বার হাউসের গ্যালারিতে বসা ছিলেন। চলতি বছরের শুরুতে মিনিয়াপলিসে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ও আইস এজেন্টদের সাথেও বিবাদে জড়ান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ডেমোক্রেটিক পার্টি। ভার্জিনিয়ার গভর্নর এভিগেল স্প্যানবার্গার বলেছেন, অ্যাপস্টেইনের ফাইল ধামাচাপা দেওয়া, ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারি, এমনকি ফেডারেল এজেন্টদের হাতে মার্কিন 2 নাগরিকের নিহত হওয়ার ইস্যুটি এড়িয়ে গেছেন প্রেসিডেন্ট। ইরান সম্পর্কেও ট্রাম্পের বক্তব্য ছিল অস্পষ্ট। ট্রাম্পের ভাষণের সময় ক্যাপিটল হিলের বাইরে তার বিরোধিতায় শত শত মানুষ সমাবেশ করেছে। সেখানে ডেমোক্র্যাট আইন প্রণেতারাও উপস্থিত ছিলেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে একের পর এক দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার অনেক দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে ট্রাম্পের একাধিক মিথ্যে দাবির প্রসঙ্গ। যুদ্ধ, অর্থনীতি, কর ছাড়, অভিবাসন, এমনকি নির্বাচন নিয়েও বিভ্রান্তিকর দাবি করেছেন ট্রাম্প। মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘ স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ দিয়ে রেকর্ড গড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 ঘন্টা 47 মিনিটের এই ভাষণে নিজের জয়গান গাওয়ার পাশাপাশি ডেমোক্র্যাটদের কড়া সমালোচনা করেছেন তিনি।
তবে তার দাবি দেওয়া ও বাস্তবতার মধ্যে দেখা যায় অসঙ্গতি। এই অমিলগুলো নিয়েই একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। বক্তব্যে আবারও মার্কিন বাজারে $18 ট্রিলিয়ন বিনিয়োগ নিশ্চিতের দাবি করেন ট্রাম্প, যেখানে হোয়াইট হাউসের নিজস্ব ওয়েবসাইটে বিনিয়োগের পরিমাণ দেখানো হয়েছে $9.7 ট্রিলিয়ন। জ্বালানির দাম নিয়ে ট্রাম্প বলেন, বেশিরভাগ অঙ্গরাজ্যে গ্যালন প্রতি গ্যাসের দাম $2.30 নিচে, কোথাও কোথাও দাম $1.99। কিন্তু আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য বলছে কোনো অঙ্গরাজ্যে গড় দাম $2.37 নিচে নয়, মাত্র 2টি অঙ্গরাজ্যে দাম $2.50 নিচে। বাইডেনের শাসনামল নিয়েও তার দাবির সঙ্গে বাস্তবতার অসঙ্গতি রয়েছে। ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসনের কাছ থেকে তিনি দেশের ইতিহাসে সবচেয়ে খারাপ মুদ্রাস্ফীতি ও স্থবির অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, যার কোনোটিই সত্য নয়। 2024 সালের ডিসেম্বরে মুদ্রাস্ফীতির হার ছিল 2.9%, 2025 সালের জানুয়ারিতে 3%, যেখানে মার্কিন ইতিহাসের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির হার 23.7%। ট্রাম্প ইতিহাসের সর্ববৃহৎ কর ছাড় পাশের দাবি করলেও আদতে এটি 7ম বৃহত্তম কর ছাড়, মতান্তরে 6ষ্ঠ বৃহত্তম। তার আরোপিত শুল্ক বিদেশি দেশগুলো পরিশোধ করে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট। অর্থনীতিবিদদের বিশ্লেষণ বলছে, শুল্ক দেয় যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা, যার বড় অংশ শেষ পর্যন্ত ভোক্তা ও ব্যবসায়ীদের উপর বর্তায়। অভিবাসন ইস্যুতে ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসন 11,888 জন খুনিকে দেশে ঢুকতে দিয়েছে। মার্কিন কারাগারগুলোতে সাজা কাটানো এই আসামিরা কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে হোমল্যান্ড সিকিউরিটি, যার মধ্যে ট্রাম্পের প্রথম দফার শাসনামলও অন্তর্ভুক্ত। এছাড়াও ডেমোক্রেটদের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তোলেন তিনি, যার পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি ট্রাম্প। বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধ বন্ধ করা নিয়েও নিজের কৃতিত্ব দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট, যদিও অনেক দেশ ট্রাম্পের দাবি খারিজ করে দিয়েছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। উন্নত জীবনের খোঁজে দেশ ছাড়ছেন আয়ারল্যান্ডের হাজার হাজার তরুণ। আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণ, সংকট নিরসনে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রবাসীদের। ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিতরণ প্রক্রিয়াকে অবৈধ বলে ঘোষণা দিয়েছেন এক মার্কিন বিচারক। দ্রুততার সঙ্গে অভিবাসীদের তৃতীয় কোনো দেশে পাঠানোর এই প্রক্রিয়াকে মার্কিন আইনের লঙ্ঘন বলে রায় দিয়েছেন তিনি। রায় কার্যকর হতে 15 দিন সময় দেওয়া হয়েছে, যাতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ পায়। যুক্তরাষ্ট্রের জেলা বিচারক ব্রায়ান মার্ফি বলেন, নিজ দেশের বাইরে অপরিচিত বা সম্ভাব্য বিপজ্জনক দেশে অভিবাসীদের পাঠানোর আগে তাদের আইনি আপিলের সুযোগ না দেয়া সংবিধান বিরোধী। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, ডিউ প্রসেস বা নিজের দাবি প্রমাণ করার অধিকার যুক্তরাষ্ট্রের সংবিধানের মৌলিক নীতি। খোঁজে আয়ারল্যান্ড ছাড়ছেন হাজার হাজার নাগরিক। গত 7 বছরে এই সংখ্যা ছাড়িয়েছে 2.25 লাখ, যাদের বড় অংশই তরুণ তরুণী। ন্যাশনাল ইউথ কাউন্সিল অফ আয়ারল্যান্ডের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে দেশত্যাগের আশঙ্কাজনক সব তথ্য। আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ সংকট নিরসনে আগামী বাজেটে বিশেষ কিছু প্রস্তাব দিয়েছে সংস্থাটি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ড এখন বড় উদ্বেগের নাম দেশত্যাগ। পরিসংখ্যান বলছে 2024 সালে 70,000-এরও বেশি মানুষ দেশ ছেড়েছেন, যা গত এক দশকে সর্বোচ্চ। এমনকি 2025 সালেও এই ধারা অব্যাহত ছিল। গেল বছর দেশত্যাগ করেছেন প্রায় 65,000 মানুষ। ন্যাশনাল ইউথ কাউন্সিল অফ আয়ারল্যান্ডের সাম্প্রতিক জরিপ বলছে, দেশটির 84% তরুণই মনে করেন আবাসন সংকট তাদের দেশ ছাড়ার প্রধান কারণ। আর 94%-এর মতে অস্বাভাবিক বাড়ি ভাড়া এখন সবচেয়ে বড় আর্থিক বোঝা। এছাড়াও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কাজের সুযোগের অভাবকেও গুরুত্ব দিচ্ছেন অনেকে। প্রতি 5 জন তরুণ তরুণীর মধ্যে 3 জনই এখন উন্নত জীবনের আশায় বিদেশের পথে পা বাড়ানোর কথা ভাবছেন। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র তাদের পছন্দের শীর্ষ তালিকায়। এই সংকট কাটাতে বেশ কিছু পরামর্শ দিয়েছে NYCI। এর মধ্যে 25 বছরের কম বয়সীদের ভাতা বৃদ্ধি, তরুণ কর্মীদের সর্বনিম্ন মজুরির হার বাতিল করা, বিনামূল্যে গণপরিবহন সুবিধা এবং আবাসন সমস্যা নিরসনের বিষয়টি অন্যতম। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও বলছেন, সরকার যেন এসব বিষয়ে গুরুত্ব দিয়ে এবছরের বাজেট পেশ করে। সরকারের পক্ষ থেকে তরুণ প্রজন্মের জন্য, কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য যদি লোভনীয়
কিছু অফার থাকে, লোভনীয় কিছু সুযোগ সুবিধা তারা দিতে পারে এই কর্মক্ষম জনগোষ্ঠীকে কিংবা তরুণ প্রজন্মকে, তাহলে মনে হয় তাদেরকে খুব সহজেই দেশের ভেতরে ধরে রাখা খুব সহজ হবে। তরুণ সমাজকে এদেশে বসবাস করার ক্ষেত্রে উৎসাহী করে তোলার জন্য সরকার অবশ্যই সংস্থাটির সুপারিশমালাকে গুরুত্ব দেবেন বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। ন্যাশনাল ইউথ কাউন্সিল সতর্ক করে বলছে, সরকার যদি দ্রুত কার্যকরী পদক্ষেপ না নেয় তবে ভবিষ্যতে দক্ষ জনশক্তির অভাবে বড় সংকটে পড়বে আয়ারল্যান্ড। একটি দেশ গঠনে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই তরুণরা যখন দেশ ছেড়ে চলে যায় তখন সেটি শুধু বর্তমানেই সংকট সৃষ্টি করে না, বরং আগামী দিনের জন্য অশুনি বার্তাও। তাই আসছে বাজেটে সরকার এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেবে, এমনটাই প্রত্যাশা এখানের নাগরিকদের। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। ইন্দোনেশিয়ার বালিতে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি ও হোটেল ছাড়তে বাধ্য হয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। একে ইন্দোনেশিয়ার সাম্প্রতিক ইতিহাসের অন্যতম কঠিন বর্ষা মৌসুম বলা হচ্ছে। প্রদেশ জুড়ে জরুরি সতর্কতা জারি রেখে উদ্ধার অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। বালি আঞ্চলিক পুলিশের উদ্ধার ইউনিট জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বাসিন্দা ও পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দুর্যোগে আটকে পড়া পর্যটকদের উদ্ধারকর্মী ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে ইন্দোনেশিয়ার জাতীয় জরুরি নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ব্রাজিলের মিনাস জেরাইসে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 46 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ অন্তত 21 জন। দমকল বাহিনীর আশঙ্কা, নিখোঁজদের জীবিত পাওয়ার সম্ভাবনা খুবই কম। টানা ভারী বৃষ্টিতে নদ নদী উপচে পড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় প্রায় 3600 বাসিন্দা ঘরবাড়ি ছাড়া হয়েছেন। স্থানীয় মেয়র জানান, সোমবার থেকে এ পর্যন্ত অন্তত 20টি ভূমিধসের ঘটনা ঘটেছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি বসতিতে দীর্ঘদিন সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন বাসিন্দারা। ঈদ ঘিরে পায়জামা, পাঞ্জাবি, শার্ট প্যান্ট সহ নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কুয়েত সিটির সুক আল ওয়াতানিয়া এলাকার দর্জিরা। দিনরাত একটানা চলছে কাজ। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। পবিত্র রমজান মাস আসলেই শুরু হয়ে যায় ঈদের নতুন জামা বানানোর তোড়জোড়। এ নিয়ে ব্যস্ত সময় পার করেন দর্জিরা। কুয়েতেও দেখা যায় একই রকম চিত্র। দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা ঈদ উপলক্ষে নতুন পোশাক তৈরি করতে ভিড় করছেন দর্জির দোকানগুলোতে। কুয়েত সিটির সুক আল ওয়াতানিয়ায় রয়েছে বাংলাদেশি মালিকানাধীন অসংখ্য দর্জির দোকান, যেখানে তৈরি হচ্ছে শার্ট, প্যান্ট, কোট, স্যুট, পাঞ্জাবি, পায়জামা সহ দেশি বিদেশি নানা ডিজাইনের পোশাক। ক্রেতাদের পছন্দ ও ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে অর্ডার অনুযায়ী পোশাক তৈরি করছেন দর্জিরা। অন্য সময়ের তুলনায় ঈদ ঘিরে এই সময় কাজের চাপ অনেক বেশি বলে জানান দোকান মালিকরা। এবার ঈদে পাঞ্জাবির চেয়ে শার্ট প্যান্টের কাজ বেশি, কোটের কাম অতিরিক্ত বেশি। কোটের এত চাপ আমরা সামলাইতে পারতেছি না। বিভিন্ন ধরনের মডেল হয়, ওই মডেলের আমরা যে শার্ট প্যান্ট বানাই এগুলার বেশি চাহিদা এই রমজান এই মাসে। শুধু দর্জিই নন, প্রবাসীরাও নিজেদের পছন্দের পোশাক বেছে নিতে ব্যস্ত সময় পার করছেন। কেউ দেশীয় ঐতিহ্যবাহী পোশাক, কেউ আবার আধুনিক ফ্যাশনের পোশাক বেছে নিচ্ছেন ঈদের জন্য। এখানে অনেক ভালো ভালো মানের ডিজাইনের কোট আছে, কিন্তু কোনটা দেখে কোনটা নেব চিন্তা ভাবনা করতেছি। সবচেয়ে এটাই ভালো লাগতেছে। গ্রাহকদের আকৃষ্ট করতে স্থানীয় দর্জিরা আধুনিক ফ্যাশনের ডিজাইন নিয়ে প্রতিযোগিতা নেমেছেন। নিজেদের নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে প্রবাসীদের ঈদের আনন্দের অংশীদার হচ্ছেন কুয়েত সিটির দর্জিরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। জুতো তৈরির পদ্ধতিতে আসছে বড় ধরনের পরিবর্তন। কৃত্রিম বুদ্ধিমত্তা আর রোবোটিক প্রযুক্তির ছোঁয়ায় মাত্র কয়েক মিনিটেই তৈরি হচ্ছে এক একটি জুতো। দক্ষিণ কোরিয়ার বুসানে রোবট দিয়ে রানিং শু তৈরির বিশাল এক কারখানা খুলেছে বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড অন রানিং। মেশিনের নিখুঁত কারুকাজ আর রোবোটিক হাতে দ্রুত সঞ্চালন, কোনো মানুষের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে অ্যাথলেটদের পছন্দের রানিং শু। দৃশ্যটি দক্ষিণ কোরিয়ার বুসানে অবস্থিত সুইজারল্যান্ডের জনপ্রিয় ব্র্যান্ড অন রানিং এর নতুন কারখানার। 2024 সালের প্যারিস অলিম্পিকে প্রথমবারের মতো লাইট স্প্রে প্রযুক্তি উন্মোচন করে চমক দেয় ব্র্যান্ডটি। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার পুরোদমে শুরু হয়েছে বাণিজ্যিক উৎপাদন। যেখানে সাধারণ একটি জুতো তৈরিতে 200টি আলাদা ধাপ পার করতে হয়, সেখানে 32টি রোবট সমৃদ্ধ এই কারখানায় একটি মাত্র অটোমেটেড প্রসেসেই তৈরি হচ্ছে জুতার ওপরের অংশ।
বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের জুতার 90% তৈরি করে ভিয়েতনামে, বাকি অংশ আসে ইন্দোনেশিয়া থেকে। কিন্তু চীন ও ভিয়েতনামের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আর সাম্প্রতিক লজিস্টিক জটিলতায় হিমশিম খাচ্ছে উৎপাদনকারীরা। এই সংকট মোকাবিলায় এবার যুক্তরাষ্ট্র ও ইউরোপেও রোবট কারখানা তৈরির পরিকল্পনা করছে অনরানিং। বাজার বিশ্লেষকরা বলছেন, বড় বড় ব্র্যান্ডগুলো যেভাবে ক্রেতার কাছাকাছি উৎপাদন কেন্দ্র সরিয়ে আনছে, তাতে ভবিষ্যতে ম্যানুফ্যাকচারিং খাতে রোবটের প্রভাব আরও বাড়বে। অন্তরা সেন, সময় সংবাদ। মেক্সিকোর জালিস্কো অঙ্গরাজ্যে সম্প্রতি সহিংসতার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও ফিফা বিশ্বকাপের ভেন্যু তালিকা থেকে গুয়াদালাহারা বাদ পড়ছে না, জানিয়েছেন জালিস্কোর গভর্নর পাবলো লেমুস। কোনো হোস্ট সিটি প্রত্যাহারের পরিকল্পনা ফিফার নেই বলেও নিশ্চিত করেছেন তিনি। মেক্সিকোর পাশে আছেন ফিফা প্রেসিডেন্টও। তবে স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাজ করছে। বিদেশি দর্শকদের কথা বিবেচনায় রেখে নিরাপত্তা আরও জোরদার করা উচিত বলে মনে করেন স্থানীয়রা। মেক্সিকো ভিত্তিক মাদক পাচারকারী সংগঠন জালিস্কো নিউ জেনারেশন, যার প্রধান নেতা এল মেঞ্চো, রোববার জালিস্কো অঙ্গরাজ্যের একটি শহরে সেনাবাহিনী ও এল মেঞ্চোর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে নিহত হন কার্টেল প্রধান। এরপরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটির অন্তত 8টি রাজ্যে। মেক্সিকোর যে অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে এল মেঞ্চোর সংঘর্ষ হয়, সেটা গুয়াদালাহারা থেকে মাত্র 2 ঘন্টার পথ। আসন্ন ফিফা বিশ্বকাপে মেক্সিকোর 3 হোস্ট সিটির একটি গুয়াদালাহারা। প্রশ্ন উঠেছে এ অঞ্চলের নিরাপত্তা নিয়েও। কার্টেল নেতার মৃত্যুর পর জালিস্কো রাজ্যে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় বিভিন্ন এলাকায়। এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, ফিফা বিশ্বকাপের আয়োজক শহর হিসেবে গুয়াদালাহারা কি বাদ যাবে? নিরাপত্তা শঙ্কা থাকলেও এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন জালিস্কোর গভর্নর পাবলো লেমুস। ফিফার মেক্সিকো থেকে কোনো আয়োজক শহর সরিয়ে নেওয়ার ইচ্ছে নেই। 3টি আয়োজক শহরই থাকছে এবং আগামী শনিবার জালিস্কোর অ্যাক্রন স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করা হবে। মেক্সিকো প্রশাসনকে আশ্বস্ত করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। মেক্সিকান সরকার ও কর্তৃপক্ষের সঙ্গে ফিফা নিয়মিত যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। মেক্সিকো একটি ঐতিহ্যবাহী দেশ, বিশেষত ফুটবলের ক্ষেত্রে বিশ্বমঞ্চে তাদের উপস্থিতি লক্ষণীয়। বিশ্বের যে কোনো অঞ্চলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে। এ ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য একটি দায়িত্বশীল সরকার, কার্যকর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, যারা শৃঙ্খলা, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। আমার এবং ফিফার পক্ষ থেকেও মেক্সিকোর প্রেসিডেন্টের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন ব্যক্ত করছি। তবে স্থানীয় অনেকের মাঝেই উদ্বেগ রয়ে গেছে। সাম্প্রতিক সহিংসতার ঘটনার পর অনেকে মনে করছেন, বিদেশি দর্শকদের কথা বিবেচনায় রেখে পরিস্থিতি আরো জোরদার করা উচিত। পুরো পরিস্থিতি বিশ্লেষণ করা খুব জরুরি, কারণ এখানে স্থানীয় ও বিদেশি দর্শকরা ঝুঁকিতে থাকতে পারেন। সরকারকে পরিস্থিতি উন্নত করতে কাজ করতে হবে। যারা এখানে খেলা দেখতে আসবেন, তাদের নিরাপদ ও সুরক্ষিত রাখা খুবই গুরুত্বপূর্ণ। তবে বিশ্বের যে কোনো জায়গায় এমন ঘটনা ঘটতেই পারে। আশা করি বিশ্বকাপের সময় এমন কিছু ঘটবে না। মেক্সিকো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক মান বজায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। দেশটির 3টি শহরে আসন্ন ফিফা বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো দর্শক সমাগমের প্রত্যাশা আয়োজকদের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জেনেভায় তেহরান ওয়াশিংটন 3য় দফার বৈঠক আজ। সংলাপের আগে তেলবাহী জাহাজ ও প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা। হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। ইসরায়েল সফরে ভারতের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দেয়া ভাষণে 2023 সালের হামাসের হামলার তীব্র নিন্দা। গাজা ইস্যুতে নিশ্চুপ মোদিকে প্রকৃত বন্ধু আখ্যা নেতানিয়াহুর। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।